নমস্কার, আমি মানুষের ভাষা থেকে রিনি রায়চৌধুরী। আজকে আমার অতিথি এবং আমি যার সাথে গল্প করব তিনি একজন শিক্ষিকা, তিনি সৌমি। নমস্কার। আজকে তোমার আগের নামটা বলো। আমি সৌমি রায়চৌধুরী। এবং অনেক গুণী মেয়ে, শুধু শিক্ষিকা না, মেয়েটি অনেক গুণী মেয়ে। ওর সাথে গল্প করতেই এসছি, সঙ্গে আরো কিছু ওর কথা শুনবো। বলো, তুমি তো শিক্ষিকা, আজকে আমার কথা সামনে শিক্ষক দিবস, তাই সেইখান থেকে আর তুমি কি কোন স্কুলে চাকরি করো, প্রাইমারি না সেকেন্ডারি? প্রাইমারি। তোমার মানে এখন বাচ্চাদের সাথে তোমার পড়ানোর সময় বা যখন দেখা হয় বা তুমি পড়াও যখন, ওদের থেকে তুমি কি মনে করো, ওরা কি পড়াশোনার প্রতি আগ্রহ আছে না অন্য কিছুতে বেশি আগ্রহ? সব বাচ্চা একরকম নয়, এটা বোধহয় বাচ্চাদের স্বাভাবিক সত্তা। সবাই যে একেবারে পড়াশোনার প্রতি খুব আগ্রহী, খুব মনোযোগী তাও নয়, আবার সবাই যে সবসময় নাচ গান করতে ভালোবাসছে তাও নয়। একটা স্কুলে বিভিন্ন রকমের বাচ্চা দেখা যায়, এক একটা ক্লাসে মানে বিভিন্ন রকম বাচ্চা মিলিয়েই পুরো ক্লাসটা হয়। তার মধ্যে থেকে যে পড়াশোনায় মনোযোগী তাদের প্রতি আমাদের উদ্দেশ্য থাকে যে একটু এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস গুলোকে তাদের প্রতি আগ্রহী করার জন্য। আর যারা সেদিকে পড়াশোনায় মনোযোগী নয় তাদেরকে খেলার ছলে না বকা দিয়ে কি করে তাদের মনোযোগকে আকৃষ্ট করা যায় পড়াশোনার দিকে, সেটা আমাদের লক্ষ্য থাকে। আচ্ছা, আরেকটা কথা আমি জিজ্ঞেস করি, এই যে ধরো আজকের দিনে তো তোমার বাংলা মিডিয়াম স্কুলগুলো বলা হয় পিছিয়ে পড়ছে, ইংলিশ মিডিয়ামের এত মানে চতুর্দিকে ইংলিশ মিডিয়ামে ভিড়ে, বা বাবা মাদের একটা অভিভাবকদের একটা ধারণা হয়েছে না বাংলা মিডিয়াম স্কুলে পড়াশোনা হয় না বাচ্চাদের। তোমার স্কুলে ছাত্রছাত্রী মানে তোমার ছাত্রছাত্রী দুজনেই আছে তো, এবার কত মানে তোমার স্টুডেন্ট সংখ্যা কেমন? আমি এই এখন যে স্কুলে আছি এখানে 100 জনের কাছাকাছি। বিগত 3 বছর ধরে যে স্কুলে ছিলাম ওখানে প্রায় 350-400 জন স্টুডেন্ট আছে। এখানে শহর অঞ্চলে, ওটা একটু গ্রামের দিকে বর্ডারের কাছে ছিল, ওখানে একটু বেশি, কোনো অপশন ছিল না যেহেতু। ওটা একদমই গ্রামের দিকে ছিল, ওটা একটু বেশি ছিল, তাও এটা শহরের মধ্যেও ঠিক আছে 100 জনের কাছাকাছি। মানে শুধুমাত্র মিড ডে মিল বা এইসবের জন্য স্কুলে আসছে না, প্রকৃত পড়াশোনা শেখার জন্য বাচ্চারা আসছে? হ্যাঁ, আমি বর্তমান স্কুল নিয়েই বলছি। এখানে একটি বাচ্চা আছে, ও কিন্তু মিড ডে মিলের সময়টুকুও শুধু খাওয়াটা হয়ে গেলেই আবার বই খুলে নিয়ে পড়তে বসে। অঙ্ক ক্লাস দিয়ে যদি আমরা ক্লাসটা শেষ করি, ওর কিছু অঙ্ক ডাউট থাকলে বা কিছু অঙ্ক আমরা হয়তো 5টা অঙ্ক করতে দিয়েছি, সেই অনুশীলনীতে আরো বেশ কিছু অঙ্ক রয়েছে, ও কিন্তু সেই অঙ্কগুলো করতে থাকে। এটা একরকম বাচ্চা। আবার কিছু বাচ্চা থাকে টিফিন হলো মানেই আমি এবার খেলবো, টিফিন মানেই একটা খেলার সময়, তাড়াতাড়ি করে খাওয়া কমপ্লিট করে হাতটা ভালো করে ধুলো কি ধুলো না খেলার জন্য উঠোনটা দিয়ে একদম বারান্দা দিয়ে দৌড়াদৌড়ি শুরু করবে। তো এটা এই পার্থক্যটা সবসময়ই দেখা যায়। তো আমি বলবো পড়াশোনা এমন একটা জিনিস যেটা পড়াশোনার সাথে সাথে খেলাধুলা, শরীর চর্চা, ব্যায়াম, নাচ গান, আঁকা সবটাকে মিলিয়ে মনোযোগ সৃষ্টি করা, মনোযোগটা যে তৈরি হয় সবটা মিলিয়ে কিন্তু আমাদের শিক্ষা। সবসময় যে বইয়ের মধ্যে মুখ গুঁজে দেখলেই শিক্ষা সম্পূর্ণ হয় এটা আমরা সেই জন্য না। স্কুলটা তো সেই জন্য যেখানে পরিপূর্ণ একটা বাচ্চার বিকাশ হবে, যেখানে সে সব রকম আরো বাচ্চাদের সঙ্গে মিশবে, তারপরে তাদের ধারণা তৈরি হবে, মেশার ধারণা তৈরি হবে। আমার এই স্কুলে এসে আমি অনেক চার্ট পেয়েছি। তো ওই চার্ট দেখিয়ে দেখিয়ে কখনো বিভিন্ন বডি পার্টস শেখানো, বিভিন্ন ব্যায়ামের ছবি রয়েছে, কখনো বিভিন্ন ব্যায়ামের ছবি দেখিয়ে দেখিয়ে সেইগুলোকে শেখানো যে এটা এই ব্যায়াম এটা করলে এই উপকারিতা আছে। এইভাবে ওদের সাথে খেলার ছলে তার মধ্যে দিয়েও অনেকটা শেখানোর চেষ্টা করি। তুমি তো খুব ভালো নাচ করতে পারো, তা তোমার সেইটা কি কাজে লাগে স্কুলে? অবশ্যই লাগে, অবশ্যই লাগে। ছড়া শেখানোর সময় যে গান গেয়ে গেয়ে ছড়া শেখানো, সেখানে হাতের অ্যাক্টিভিটি থাকলে বা ফেসিয়াল এক্সপ্রেশন থাকলে ওরা কিন্তু অনেক বেশি অ্যাট্রাক্টিভ। একদম মানে ওই পড়া বলে না খেলার ছলে পড়ানো। স্কুলে তো আমি ওদেরকে প্রচুর নাচ শিখিয়ে অনুষ্ঠান করিয়েছি, নাটক করিয়েছি, ভীষণ কাজে লাগে, ভীষণ কাজে লাগে। সেটাই। আর একটা জিনিস তোমার মনে হয় না, আমার মনে হয় যে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনে মানে তিনি চেয়েছিলেন যে শিক্ষার্থী এবং শিক্ষকের মধ্যে একটা সুন্দর সম্পর্কের জন্য উনি শিক্ষক দিবসটা 5ই সেপ্টেম্বর ওনার জন্মতিথিতে উদযাপনের জন্য। আর সেখানে
আজকের শিক্ষক দিবসকে আমার খুব মনে হয় আরো অনেক বেশি গিফটের জায়গায় চলে এসছে। ভালো, শিক্ষক এবং ছাত্রছাত্রীর মধ্যে পারস্পরিক আদান প্রদান, কিন্তু তোমার কি মনে হয় না যে এই দিনটাতে এপিজে আব্দুল কালাম বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাদের নিয়েও একটু ভাবা দরকার, বা তাদের কথাও একটু বলা উচিত? একদম, মানে আমি দিদি আপনার সাথে সহমত পোষণ করবো এই ব্যাপারে। এপিজে আব্দুল কালামের যে বিরাট কর্মকাণ্ড এবং সেটা অনাড়ম্বরপূর্ণ, একদম, এটা বলতে, তার জন্যই প্রথম রাষ্ট্রপতি ভবন ছাত্রদের জন্য খুলে দেওয়া হয়েছে। একদম এটাই। তার সাথে মারা গেলেন সেই ডায়াসে যেখানে উনি বক্তৃতা দিচ্ছিলেন ছাত্রদের জন্য। তার সাথে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এমন একটা নাম করলেন। বাংলা, এই যে আমি এত সহজভাবে আপনার সাথে বাংলায় কথা বলছি, বাংলা ভাষা, বাংলা অক্ষর, বাংলা বর্ণ, সর্বোপরি মেয়েদের আজকে যে এই উত্থান, বিদ্যাসাগর ছাড়া এই কাজ কখনোই সম্পন্ন হতো না। তো এই সবটা মিলিয়ে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তো বটেই, আরো অনেক প্রণম্য মানুষ রয়েছেন যাদেরকে বোধহয় নিযুক্ত করা উচিত বা এই আওতায় আনা উচিত। এই বিষয়ে লক্ষ্যপাত করলে আগামী ভবিষ্যৎ প্রজন্ম অবশ্যই আরো সমৃদ্ধ হবে। তারা জানবে কিছু, যে এনারা হারিয়ে যাবেন না, এনাদের এবং এদের এই যে যা করে গেছেন অবদানগুলো বোধহয় মানুষের মনে গেঁথে থাকবে কোথাও একটা পরবর্তী প্রজন্মের কাছে। এবার তুমি তো শিক্ষিকা একজন অবশ্যই, এবং তোমার একটা জীবন আছে, তুমি তোমাকে একটা সামনের দিকে তুমি এগিয়েছো নিজেকে, তুমি একটা উদাহরণ হিসেবে। আমি তো মনে করি তুমি একটা এমন উদাহরণ যে তোমার একটা গল্প আছে, যে তুমি নিজেকে দেখিয়েছো যে হেরে যায় না মানুষ, যে আমার কি হলো এই বলে যে ছেড়ে দিলাম তা না। এখন যে তুমি একটা সুন্দর জীবন উপভোগ করছো, সেটার কথা একটু বলো, সবাই শুনুক যে এইভাবেও জিতে যাওয়া যায় বা এভাবেও ফিরে আসা যায়। আসলে ছিলামই, কোথাও চলে যাইনি, কিন্তু সত্যি জীবনে যে চলার পথটা সবসময় মসৃণ থাকে না, কখনো কখনো চলতে গেলে বোধহয় পাটা পিছলে যায়। সেই রকমই গ্র্যাজুয়েশনে মানে কলেজে জিএসছিলাম, বেশি পার্টি পলিটিক্সের সাথে যুক্ত হয়ে পড়ছিলাম, এদিকে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট। মায়ের মনে হচ্ছিল কোথাও পড়াশোনায় হয়তো আমার মনোযোগ চলে যাচ্ছে, হঠাৎই ভালো ছেলে পাওয়ায় বিয়ে ঠিক করে ফেললো। গ্র্যাজুয়েশন 9 কমপ্লিট হয়েছে, 9ই ডিসেম্বর মাসে বিয়ে হয়, এবং খুব অল্প সময়ের জন্য সেখানে আমার জীবন কেটেছিল। এর মধ্যে 11 সালে আমার মেয়েও হয়, এবং যথারীতি সেখানে বিভিন্ন মনোমালিন্য তৈরি হচ্ছিল। বিশেষত ছিল হচ্ছে WBCS এর জন্য আমি রাইসে ভর্তি হয়েছিলাম। পড়াশোনা না করতে দেওয়াটা আমার কাছে একটা, এইটা আমি নিতে পারছিলাম না কোনোভাবে। কোনোদিনই ভাবিনি গ্র্যাজুয়েশন করে নিজেকে থামিয়ে দেবো। আর পরিবারে সবাই সবসময় দেখেছি, মা, মাসি, পিসিরা সবাই কর্মরতা বিভিন্ন সেক্টরে। সেখান থেকে এই মনোভাবই কোনোদিন তৈরি হয়নি যে মেয়েদের জন্ম হয়েছে শুধুমাত্র রান্না করে খাওয়ার জন্য। এর বাইরেও কিন্তু সমাজের সব ব্যাপারে যে মেয়েরা সমতুল্য, এইটাই আমরা সারা জীবন ছোট থেকে শিখে এসেছি। এবং আরো একটি বিষয়, রাজনৈতিক বিষয়টার তো সবসময় সবার জীবনে একটা থাকে, প্রভাব থাকে। তো রাজনৈতিক বিহীন ভাবে কেউ বাঁচতে পারে না, রাজনীতির বাইরে প্রত্যেকের একটা রাজনৈতিক মতটা থাকে। তো আমিও সেই বামপন্থার আতুর ঘরে জন্ম, বাবা বামপন্থী হওয়ার কারণে আমরা অনেক বেশি অগ্রসর ছিলাম সামাজিক ভাবে। কখনো মেয়েদেরকে ঘোমটার আড়ালে থাকতে হবে এই চিন্তা আমাদের জীবনে কখনোই ছিল না, এবং সেভাবে বড়ও হয়নি একদম। তো প্রথম আমার খারাপ লেগেছিল সেখানে গিয়ে, শাশুড়ি মা বলেছিলেন যে নাচ জানো, এটা জানো, মানে আমার ননদ আমার কাছে একটা কোরিওগ্রাফ করতে এসেছিল, মানে তুলতে এসেছিল আমার কাছ থেকে। বলছিল যা বলেছো করিয়েছো, এটা এখানেই বন্ধ করে দাও, আর যেন কোনোদিন বলো না যে তুমি নাচ জানো। এই কথাটা কাউকে বলো না। আমি বিশারদ কমপ্লিট করেছিলাম 11-এ থাকতে, মাধ্যমিক অবধি করেই, মাধ্যমিক দেওয়ার পরে বিশারদ কমপ্লিট করেছিলাম। এইটা কখনো ভাবিনি যে এই সমাজে এরকম এখনো শোনা যায়, আমার ভীষণ অবাক করেছিল। তারপরেও যেই মুহূর্তে পড়তে বসতাম, টিভি চালানো, বিভিন্ন গল্প, বিভিন্ন জায়গায় পড়তে গেলে, রাইসে পড়তাম, তারপরে NIIT থেকে কম্পিউটার করছিলাম, সেখানে যখন কম্পিউটার শিখতে যেতাম তখনই বিভিন্ন রকম বাধা সৃষ্টি করা, পড়তে না যেতে দেওয়া, এবং
শ্বশুরমশাই চাকরিরত ছিলেন, ফিরলেই সেগুলো নালিশ আকারে বলা, স্বাভাবিকভাবেই হাজবেন্ডের সাথে বিভিন্ন রকম তিক্ততা তৈরি হতো। পড়াশোনা নিয়ে এরকম অশান্তি করা যায়, এটা আমাকে খুব মানসিকভাবে আঘাত করতো। তো দীর্ঘদিন এরকম হওয়ার পরে আরো বিভিন্ন ব্যক্তিগত কারণগুলো আমি আর তুলছি না, সেই সমস্ত কারণে সম্পর্কটা আর রাখাটা আমার পক্ষে সম্ভব হয়নি। বাবার কাছে ফিরে এসেছিলাম এবং যথারীতি 14 সালে ডিভোর্স হয়। তো তখন আমার মেয়ে হয়েছে 11 সালে বললাম। তো সেটাও ঠিকঠাক বাবার কাছে এসে চলছিল। আমি একসাথে মাস্টার ডিগ্রিতে ভর্তি হই, তার সাথে আমি অ্যাপোলোতে, এটা ডিস্টেন্সে ভর্তি হলাম, আর গভর্নমেন্টে প্যারামেডিক্যাল কোর্স হচ্ছিল। ওই প্যারামেডিক্যাল কোর্সে ভর্তি হয়ে যাই, অ্যাপোলোতে আমার ট্রেনিং সেন্টার পড়লো। তো 2.5 বছরের ট্রেনিং কমপ্লিট করে আমি অ্যাপোলোতেই জয়েন করি, চাকরিও করছিলাম। ইতিমধ্যে 16 সালে বাবার আর WBCS এর ট্রেনিংটাও আমি বন্ধ করিনি, পাশাপাশি নিচ্ছিলাম। এদিকে মেয়েটা বড় হচ্ছে, তার একটা খরচা ছিল। সকালে যেতাম অ্যাপোলোতে, আর বিকেলে আমি একটা ফিজিওথেরাপি ক্লিনিক, যেহেতু অ্যাপোলো থেকে ওই ট্রেনিংটা পেয়েছি, ফিজিওথেরাপি ক্লিনিক করে আমি ওটা চালাচ্ছিলাম। তো আমার আয়ের উৎস একটা তৈরি হয়ে গেছিল, অসুবিধে হচ্ছিল না। এর মধ্যে 16 সালে বাবার হঠাৎ ক্যান্সার ধরা পড়লো, এবং ধরা পড়ার পরে বাবাকে জাস্ট আমি আর 5 মাস রাখতে পেরেছিলাম। মুম্বাই থেকে শুরু করে, দিল্লি এইমস থেকে শুরু করে, কলকাতার 4-5টা জায়গা আমি কোথাও বাদ রাখিনি বাবার ট্রিটমেন্টের জন্য যাওয়াতে, কিন্তু কোনো লাভ হয়নি। লাংস ক্যান্সার, এবং এটা স্মল সেল টাইপ ছিল, ভীষণ রেয়ার ক্যান্সার। 99 জনের মধ্যে একজনের হয় এরকম, এত রেয়ার ছিল। ডাক্তার বলেই দিয়েছিল 8 মাস, আমরা 5 মাসের মধ্যেই বাবাকে হারিয়ে ফেলি। বাবা যখন চলে যান, এখানে আমাদের সেভাবে আত্মীয় কেউ থাকে না। আমরা বনগা থেকে ক্লাস 5-এ এখানে চলে এসেছিলাম, সব আত্মীয় স্বজন বনগায়, এখানে কেউ থাকে মানে এখানে তখন যখন বাবা মারা যান, তখন তোমাদের ফ্যামিলিতে কে কে? ফ্যামিলিতে শুধু মা, বোন, আমি আর আমার ওইটুকু ছোট, মানে সবাই মেয়ে, একদম পুচকে মেয়েটাকে নিয়ে সবাই ফিমেল, এবং সাথে একজন ওইটুকুনি 5 বছর 6 বছর বয়স একটা বাচ্চা মেয়ে, তার সাথে বোন আনম্যারিড, 3 জনই ফিমেল। এই পরিস্থিতিতেই আমার হঠাৎ করে এই বর্তমান হাজবেন্ড যিনি, ওনার সাথে আলাপ হয় একটা মাধ্যম দিয়ে। মেয়ে যেখানে আবৃত্তি শিখতো, ওই দিদিমণির দাদা ছিলেন আমার হাজবেন্ড, তো ও ওখানে যায়, আমিও মেয়েকে নিয়ে গেছিলাম, ওই সূত্রে আলাপ হয়। তো তুমি আবার একটা ভরসার হাত পেলে, ঠিক? তখন ওই বুঝিনি ভরসার হাত কিনা, তো তখন মনে আরো বেশি, এখন তো অবশ্যই বুঝছি, রয়ে গেছি যখন 5 বছর সংসার করে ফেলেছি, তো অবশ্যই তখন কিন্তু চিনে নিতে, বুঝে নিতে, পরখ করে নেওয়ার যে একটা তাগিদটা অনেক বেশি ছিল, যে কোনো ভুল যেন না করে ফেলি। মানে তখন আমার একার জীবন নয়, তখন সাথে মেয়ের জীবন। শুধু তাই নয়, মা বোন তাদের একটা দায়িত্ব তো অবশ্যই আমার উপরে সব দিন বাবা চলে যাওয়ার পর থেকে ছিল। তারা আমার মতো এতটা এগিয়ে যেতে পারে না, অ্যাডভান্স নয়, সব সময় তারা আমার উপর ভরসা করেছে। বাবাও বলতে পারেন যে মানে বাবার ট্রিটমেন্ট যেরকম করিয়েছি, তেমনি বাবা যাওয়ার সময় দেখে গেছে যে না, মেয়ে আছে, ওদের দেখে রাখবে। হ্যাঁ, সবাই তো এতটা ফরওয়ার্ড হয় না। যাই হোক, তো তারপরে ওনার সাথে দেখে মিশে পারিবারিক ভাবেই একদম বিয়ের নিয়ম কানুন সবকিছু মেনে বিয়েটা হয়েছিল। ওই দিকে থেকে আমি বিয়ে করেছিলাম, তার সব থেকে বড় একটা কারণ হচ্ছে আমার ছেলে। আমি ওকে 3 বছর বয়সে পেয়েছি। কেউ জানে না যে ওর মা কোথায়, অনিশ্চিত পথে কোথায় যাত্রা করেছে, মানে ওকে রেখে দিয়েই চলে গেছিল। ছেলেকে তো অনেকটা মনে হয় যে তোমার মুখের মতো তোমার ছেলেকেই লাগে। আমার কথা মনে হয় না যে আমি ওকে গর্ভে ধারণ করিনি। আমার শাশুড়ি মা বলেন যে তুই হচ্ছিস ওর যশোদা মা। কৃষ্ণ ঠাকুরকে যেরকম ভাবে, কিছুদিন আগে তো ইন্টারন্যাশনাল ক্যারাটেতে গোল্ড সিলভার পেয়েছে না? হ্যাঁ, ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপে একটাতে গোল্ড আর আরেকটাতে সিলভার মেডেল পেয়েছে। তোমার তো ছেলের গর্বে তাহলে খুব, হ্যাঁ আমি একটু তো গর্বিনী হয়েছি বটে, আর মানে আনন্দে কান্না বেরিয়ে এসেছিল প্রথম যখন জানতে পারি। কারণ ওকে ওইটুকু থেকে এই পর্যন্ত যে বড় করে নিয়ে আসাটা, ওটাও আমার কাছে একটা চ্যালেঞ্জ ছিল। হঠাৎ করেই একদিন শোকেসের ওপর থেকে খাতা পাড়তে গিয়ে ওর হাতের এই জায়গাটা কেটে যায় এবং 200টা সেলাই পড়েছিল, পুরো হাড় বেরিয়ে গেছিল। হ্যাঁ, তো ওই সময়টার পরে ভেবেছিলাম আর ক্যারাটে কোনোদিন হবে না। তো আমি বললাম না, থামাস না বাবা, এতটা যখন এগিয়েছিস আরো এগোতে হবে। তখন ওদের তো বিভিন্ন রকম বেল্ট হয়, পার্পেল বেল্ট, গ্রিন বেল্ট, অরেঞ্জ বেল্ট, ইয়েলো বেল্ট, রেড বেল্ট, অনেকগুলো স্টেপ পার করে ব্ল্যাক বেল্ট অ্যাচিভ করতে হয়। ও অলরেডি গত বছরের জানুয়ারিতে ব্ল্যাক বেল্ট পেয়ে গেছে, 1 জানুয়ারি। তো তখন আমরা ওকে থামতে দিইনি।
ওর ঠাম্মাও ভীষণ ইন্সপায়ার করে, কারণ তখনও তো আমি আসিনি যখন ওর মা চলে গেছিলেন। আচ্ছা, সেই যে মাঝখানের 2-2.5 বছর ঠাম্মা তো জন্ম থেকেই কোলে পিঠে আগলাতেন, তারপরে ওই যে মাঝখানের সময়টা ওটা তো ঠাম্মাই করেছেন। তারপরে না হয় আমি এসে সাপোর্ট দিয়েছি, তারপরেও আমি তো কর্মরতা, সারাদিন বাকির বাড়িটা কে সামলান, তিনি সামলান। স্বাভাবিকভাবে উনি আমি দুজনে মিলে ওকে মেন্টাল সাপোর্ট দিয়ে বলি। আজকে আমরা সব সময় মেয়েরা বলি, মেয়েরা প্রগতির কথা বলি, আবার মেয়েরাই মেয়েদের সব থেকে বড় শত্রু অনেকাংশে। আজকে তুমি এক জায়গায় যে কষ্টটা পেয়েছিলে, যে যেখানে বেরিয়ে আবার আরেক জায়গায় আরেকজন মাকে পেলে হাত ধরার মতো। হ্যাঁ, আমার কিন্তু এটা অবশ্যই স্বীকার করতে হবে, আমার মনের মধ্যে শাশুড়ি সম্পর্কে একটা ভীষণ কুৎসিত ধারণা ছিল এবং আতঙ্কিত ছিলাম আমি। এইটা আমি সব মেয়ের জন্য বলবো, সব শাশুড়ি কিন্তু কখনো খারাপ হন না বা একরকম হন না। আমি কাউকে নির্দিষ্ট করে বলছি না তিনি খারাপ, হয়তো তার শাসনের ধরনটা এমন, সেটাকে আমি অ্যাডজাস্ট করতে পারিনি। আজকের দিনে দাঁড়িয়ে এই ম্যাচিওর জায়গা থেকে আমি বলছি, হয়তো তার শাসনের ধরনটা আমি অ্যাডজাস্ট করতে পারিনি বা তার চাওয়াটাকে আমি গুরুত্ব দিতে পারিনি বলে আমি ফিরে এসেছি। কিন্তু তার মানে এই নয় পৃথিবীতে সব শাশুড়ি খারাপ। আমি এই বাড়িতে এসে যে মাকে পেয়েছি, আমার মনে হতো এইরকমও হয়। আমার মা কর্মরতা ছিলেন, আমি কখনো মাকে ভাত বেড়ে দেওয়ার সময় দুপুরবেলায় পাইনি যে মা আমার ভাত বেড়ে খাওয়াচ্ছেন, কিন্তু এই মা বাড়িতে ঢুকেছি শুনতে পেয়ে কানে একবার গেলেই লাভ দিয়ে হুড়মুড় করে এসে তাড়াতাড়ি করে ভাত বেড়ে দেওয়া। কিন্তু তুমি একটা উদাহরণ, যে যেখান থেকে তুমি কষ্ট পেয়েছো, আবার একই জীবনে এমন একটা আশ্রয় পেয়েছো সেই একই রকম মানে একই ধরনের সম্পর্কের মানুষের কাছে। এটাও কিন্তু উনি আমাকে কিন্তু ওনার মেয়ে বলেন, কখনো বলেন না যে আমার বৌমা। আর আমারও কখনো মনে হয় না এটা শ্বশুর বাড়িতে রয়েছে। তাহলে না তোমারও একটা উপলব্ধি যে হয়তো কখনো হয়তো আমি ওরকম পারিনি, আর উনিও ওনার দিক দিয়ে তোমাকে বুঝিয়েছেন যে এটাও হয়। এই দুটো ঘটনায় কিন্তু ঘটে, তাই না? ঘটলো আমার সামনে, তোমার সাথেই বাস্তবে ঘটেছে। তোমাকে আমার একটা কথা জিজ্ঞাসা করার, আর একটা কথা, যে ধরো আজকে যে তুমি মানে জ্বলন্ত উদাহরণ যে শিক্ষকদের নিয়ে যা হচ্ছে, যে কে যোগ্য কে অযোগ্য ক্ষমতা নেই বোঝার, কখনো অযোগ্য লিস্ট কখনো যোগ্য লিস্ট, রাস্তায় পড়ে মার খাচ্ছে, দেখে খুব যন্ত্রণা হচ্ছে প্রতিদিন। কারণ আমরা যে অন্তত আমি নিজেকে বলতে পারি তোমার থেকে আমার বয়স বেশি, আমরা যখন মানে আমি গ্রামের থেকে তো পড়াশুনো করেছি, প্রচুর প্রতিকূলতা ছিল শিক্ষকদের, বিশেষ করে তখন মাইনে কম ছিল, কত রকম মানে সমস্যা ছিল, কিন্তু তাদের আন্তরিকতায় কিন্তু এতটুকু কম ছিল না। আমি না এখন অনেক বাচ্চাদের শুনি অফ পিরিয়ড, টিচার আসেন না, ক্লাস হয় না, তখন না আমরা না অফ পিরিয়ড ভাবতাম কখন হবে, হতো না, কিন্তু যেই একটা অফ ক্লাস হতো অন্য একজন টিচার চলে আসতো, বসে পড়লো সেই ক্লাসটা করতে। কিন্তু এখন ভাই প্রত্যেকের স্পেশালাইজেশন, এত এত শিক্ষা, এত এত মাইনে, কিন্তু কোথাও একটা ফাঁক থেকে গেছে। আর আমার আরে কষ্ট জানো একটা, তোমাকে মানে এটা তুমি শিক্ষিকা, তুমি বুঝবে এই জায়গা থেকে। আমার কখনো কোনো শিক্ষকের মনে হয় এই রিডিং পড়, ক্লাসই থাকতো একটা রিডিং পড়ার, যে উচ্চারণ ঠিক হলে তবে বানান ঠিক হবে, প্রোনাউন্সিয়েশন ঠিক হলে তবে বাক্য গঠন করতে পারবি। এই কথাগুলো না মনে হচ্ছে যেন কোন দূর রূপকথার মতো হয়ে গেছে। আর এই শিক্ষকদের শুনতে হবে, ছাত্ররা বলবে উনি কি চোর, উনি কি অযোগ্য, এটা তোমাকে ব্যথা দেয়, আমাকে দিচ্ছে। প্রথমে বলি দিদি, যেদিন শিক্ষকদের উপরে লাঠিচার্জ করা হচ্ছিল, তারা চাকরি হারিয়ে আবার নতুন করে যোগ্যদের বিচার চেয়ে চাকরি চাইতে গিয়ে ওইভাবে রাস্তায় ফেলে মারধর করা হলো, কিন্তু সত্যি ভীষণ কষ্ট লাগছিল। কারোর মাথা ফেটে গেছে, কারোর পা দিয়ে রক্ত পড়ছে, এটা মেনে নেওয়া যায় না। আমরা যারা 2009 গ্রাজুয়েশন, তারা একবার এসএসসি পেয়েছি, আমাদের যে মাস্টার ডিগ্রিটা আছে এটাকে ইউটিলাইজেশনের কোনো জায়গা পায়নি। যারা পেয়েছেন, যে সমস্ত হাই স্কুলের টিচাররা এই অসুবিধায় পড়েছেন, তাদের কি করার আছে এখন? কোনো শিক্ষক বাবা হয়ে গেছেন, কোনো শিক্ষিকা সেটাকে বেস করে বাড়ির লোন নিয়েছেন, ইএমআই জীবনটাকে অন্যভাবে তছনছ হয়ে গেল, এবং সেটা এত লেন্দি একটা প্রসেস। এই রাজ্যের সব কিছুতে এই মুহূর্তে দাঁড়িয়ে একজনের ইচ্ছায়, কর্তার ইচ্ছায় কর্ম হচ্ছে, এবং তার বাইরে আর মানুষ কিছু চাইলেও পাচ্ছে, তারপরে কোন রকম গণতান্ত্রিক অধিকার প্রয়োগের জায়গা নেই। আরেকটা জিনিস বলো,
বলা হতো সরকারি চাকরিতে 6 মাস হয়ে গেলে তার একটা পার্মানেন্ট হয়ে যাবে, তার সার্ভিস বুক হয়ে যাবে। একটা চাকরি 6 বছর 8 বছর 5 বছর পর সেই চাকরিটা চলে যাচ্ছে। তাহলে এই মানুষগুলো সিকিউরিটি, সরকারি চাকরির সিকিউরিটি দিতে পারে না। তাহলে মানুষ একটা আশা করে যে ছেলে মেয়েগুলো, আমি কে সৎ অসতে আমি বলতে বসিনি, কারণ আমি জানি কতটুকু, যেখানে এত যারা বিচারক তারা তারা জানে। কিন্তু এই যে নতুন করে অযোগ্য, এবং শুধু না অযোগ্য লিস্ট বলতে তাদের বলছে দাগি, এই দাগি শব্দটা কিন্তু আমার আপত্তি আছে। তাহলে তারা যখন যাদের শেখালো সেই ছাত্রগুলো তার মানে এই দাগিদের কাছে অপরাধী তকমা পাবে। তো তাদের তো অপরাধীরা, যেমন তুমি ভাবো জেলে কাদের রাখে অপরাধীদের, তারা দাগি বললে চিহ্নিত হয়, তারা অভিযুক্ত হয়। তাহলে এই যে দাগি শব্দটা ব্যবহার, তোমার মনে হয় না পুরো শিক্ষক যারা সমাজের মেরুদণ্ডের কারিগর, তাদের মেরুদণ্ডে একটা কালো ছাপ পড়ে যাচ্ছে? পুরো সমাজের শিক্ষক জগতের জন্য এটা লজ্জা। বিভিন্ন রকম, মানে প্রাইমারি নিয়েও তো কম হয়নি। আমরা প্রাইমারি টিচার এটা বললেই তুই ওই দলে পড়িস নাকি, এই যে একটা কটাক্ষ এবং হাসি মানুষের কাছে, এটা যে কত বড় লজ্জার। আমি যদি আজকে একটা লোন চাই কোথাও ব্যাংকে নিজের বাড়ি করার জন্য, পাবো না। পরিষ্কার বলে দিচ্ছে অত সালের পরে থেকে যাদের চাকরি তাদেরকে আমাদের ব্যাংক লোন দেয় না। হলো এই যে বাকি শিক্ষক যারা এইভাবে অবহেলিত আজকে স্টুডেন্টদের কাছে, তারা কিভাবে বলুন তো জোর গলায় তাদের একটা অন্যায় ধরিয়ে দেবে? সেটাই তো আজকে যে সমাজ ব্যবস্থা, যেখান থেকে ছাত্ররা এত এগিয়ে গেছে, ছাত্রীরা এত এগিয়ে গেছে, তাদের কাছ থেকে না অনেক কিছু পাবার আশা, খুব সম্মান পাওয়ার আশা কিন্তু এখনকার দিনে শিক্ষক শিক্ষিকারা আশা করেন না। কারণ তারা অনেক কিছু, আমাদের সময়টা আর নেই। সত্যি এই যে আপনি বললেন উচ্চারণের বিষয়, জোরে জোরে রিডিং করার কথা, বা একটা অফ পিরিয়ড, এইখানটায় না কিছুটা অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গা থাকে। অফ পিরিয়ড বলতে আমাদের সময় কিছু থাকতো না, যদিও বা অমুক টিচার আসেনি বলে একটু আনন্দ করতে যাবো, দেখতাম অন্য একজন তার জায়গা পূরণ করতে চলে এসছে। কারণ সেই সময় সেই এক্সট্রা টিচার থাকতেন স্কুলে, যাদেরকে দিয়ে অ্যাডমিনিস্ট্রেটর মানে HM করিয়ে নিতে পারতেন ওই ক্লাসটা। এখন বোধহয় সেই এক্সট্রা জায়গাটা নেই, বরং প্রয়োজনের তুলনায় বোধহয় কম রয়েছে স্কুলগুলোতে। সেই জন্য কিন্তু এইরকম একটা লং টাইম ধরে প্রত্যেক দিনই প্রায় বাচ্চাদের মুখ থেকে তারা স্কুল থেকে ফেরার পর শুনতে পাচ্ছে যে রেসেস চলছিল, অফ পিরিয়ড চলছিল, আমরা তো ওই ক্লাসটা হয়নি, অমুক টিচার আসেনি। মানে তাদের জায়গাটাকে কমপ্লিট করার জন্য অন্য কেউ আর পরিপূরক থাকছেন না। এইটা একটা, এবং এটা একটা শিক্ষক সমাজের কাছে বিরাট বড় লজ্জার, পুরো গোটা একটা জাতির কাছে লজ্জার, যে টাকার বিনিময়ে এত এত হাজার হাজার শিক্ষক চাকরি পেয়েছেন। তা তো নয়, সবাই তো টাকার বিনিময়ে পাবে না, কিছু সংখ্যক মানুষের সুবিধার্থে যোগ্যতমের বিচারটা হচ্ছে না। আবার শুধু তাই না, বিষয়টা কেমন গুলিয়ে দেওয়া হচ্ছে, যে যারা ওই যে যোগ্য অযোগ্যের ভিড়ে গুলিয়ে দেওয়া হচ্ছে। কিছুজন টাকা দিয়েছে বলে, যারা টাকা যাদের, আমি বলছি এর তো শাস্তি মৃত্যুদণ্ড, একটা প্রজন্মকে শেষ করে দিল যারা, তার তো শাস্তি হওয়া উচিত মৃত্যুদণ্ড। আমার মনে হয় এর অন্য কোনো শাস্তি হওয়া উচিত না। একটা আজকে তুমি বলো, তুমি তো যশের সময় আমি দেখেছি রিলিফ দিতে গেছে সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে, সেখানে তারা শুধু বাংলা মিডিয়ামের উপর ভরসা করে এত ঝাঁচা, কতটা রাস্তা পেরিয়ে তাদের স্কুলে যেতে হয় ভাবতে পারবেন না। এবং রাস্তার পর রাস্তা বাদ দেওয়া, এতটা কাদা, আমি নিজে গিয়ে সেই দৃশ্য দেখেছি, তাদের ঘরগুলো জলে ভেঙে গেছে। মানে আমরা ভাবতেই পারি না এরকম ঘর ভেঙে যায় জলের চোটে। তুমি করোনার সময় তোমরা, আমি দেখেছি যে অনেক জায়গায় তোমরা অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিয়েছো, খাবার পৌঁছে দিয়েছো, বহু মৃত মানুষকে নিয়ে সৎকারে গেছি। এগুলো তোমরা করেছো। মানুষকে হসপিটালে নিয়ে যাওয়ার লোক হতো না, আমরা মাঝরাতে 2টো পর্যন্ত গেছি। আমি আরজিকর হসপিটালে, তো আমার বর সাগর দত্ত হসপিটালে, ফোনে কথা বলছি, তোমার পেশেন্ট কেমন আছে, আমার পেশেন্ট কেমন আছে। এগুলো তোমরা করেছো। আর আজকে তার মানে তোমার ধরো, তুমি একটা মানুষ হিসাবে সমাজকে তো শোধরানোর জন্য বারবার মানুষকেই দরকার হয়। আমার আজকে মনে হচ্ছে এই শিক্ষক দিবসের আগে একটা কথা বারবার মনে হচ্ছে, শিক্ষক কি নিজেকে নামালো, না সমাজ শিক্ষককে নামালো, না রাজনীতি শিক্ষককে নামালো? অবশ্যই আমি বলবো রাজনীতি দায়ী এর পিছনে, এবং আপেক্ষিকভাবে সমাজের বর্তমান পরিস্থিতি। এর বাইরে কিছু, মানে সমাজ শিক্ষককে নামায়নি,
কারণ সমাজের কাছে কোথাও না কোথাও গিয়ে শিক্ষকের গুরুত্ব আছে, তাই কিন্তু এখনো সবাই স্কুলমুখ হচ্ছে, স্কুলে পড়তে যাচ্ছে বা যাওয়ার ইচ্ছে রয়েছে বা যেতে চাইছে। কোথাও একটা গিয়ে আমরা সবাই এইরকম একটা নোংরা চক্রান্তের শিকার, যেখানে ওই নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ওই কবিতার লাইনটা ধরে বলতে হয়, রাজা তোর কাপড় কোথায়। এই সত্যি কথাটা বলার সাহস বোধহয় এই বর্তমান সমাজের মধ্যে দাঁড়িয়ে কারণ নেই, তাই অথবা হয়তো আমরা সবাই বলছি, তিনি বুঝতে চাইছেন না যে সত্যিকারের কি করা উচিত। আর একটা শেষ তোমাকে যেটার জন্য হয়তো আমি তোমাকে আরো দেখেছি, এই যে অভয়া আমার আর একটা জানো দুঃখ যদি বলো, একটি মানে নিম্ন মধ্যবিত্ত, তার বাবা মা কি করে আজকে সবাই জানে কি করে তাকে বড় করেছে, একটি নিট দিয়ে একটা নিম্ন মধ্যবিত্ত বাড়ির মেয়ে ডাক্তার, এবং সে আজকে এমডির ফাইনাল পরীক্ষা, সবাই এটা করছে যে ও মেয়েটি থাকলে ফাইনাল দিত। সেই মেয়েটি নিজের নাম নিজে অর্জন করেছে, তার বাবা মাকে তার অর্জিত নামটা দিয়েছিল যে ওই নামের মেয়েটি আমি। আজকে কোর্টের এতে হয়তো নামটা আমরা বলতে পারি, সেই নামটা মুছে গিয়ে অন্য একটা নামে সবাই ডাকছে। কিন্তু যন্ত্রণাটা বলো তো, যে তার সেকেন্ড হোম, সে সেখানে শহরের মধ্যে জলে আলোতে বীভৎস নারকীয় ঘটনা, কেন সে সিস্টেমের বিরুদ্ধে যেতে গেছিল। আজকে হাজার লক্ষ কোটি মানুষ হয়তো যন্ত্রণা পাচ্ছে, যাদের নাম উঠে এসছে তারাও সবাই জানে তারা কারা, কিন্তু তাও বিচারের ওই যে একটা কথা ছিল না, বিচারের বাণী নিভৃতে কাঁদে, নীরবে নিভৃতে কাঁদে। ওই যে হয়তো আমার না খুব মনে হয় আজকাল, কেন ওই আইনের চোখে কালো পট্টি বাঁধা। অভয়ার কাণ্ড বলতে গেলে সে তো এক বিশাল কাহিনী। তোমরা তো এখনো আশা রাখছো এবং সেটা নিয়েই তোমরাও তো সেই চেষ্টাটায় আছো। হ্যাঁ, লড়াইয়ের ময়দানে প্রথম দিন থেকে ছিলাম, আজকেও আছি। আমার ঘরে ক্লাস 9-এ পড়া একটি মেয়ে রয়েছে, সেও স্বপ্ন দেখে আগামীতে ডাক্তার হবে। কি করতে পারবে জানি না, কিন্তু স্বপ্নটা সে দেখে। সেখান থেকে কোথাও একটা অভয়ার মৃত্যুতে আমার মনে হয়েছিল এই থাবা যদি আমার ঘরে পড়তো, আর সেখানে যত্রতত্র পড়তে পারে, আমার বুকটা তো পুরো শূন্য হয়ে যেত। যাকে নিয়ে আমার ছোট থেকে বড় করা গোটা জীবনটা একটা যুদ্ধ লড়াই, সেই জায়গাটা এক নিমেষে সেই প্রদীপ নেভার মতো দমকা হওয়ায় ধপ করে নিভে গেল। আমি তাহলে কি নিয়ে থাকবো, কি নিয়ে বাঁচবো? আমার আসল তার মা বাবার ওই বিভিন্ন সময় দেখেছি যে তাদের কি পরিস্থিতি। চিৎকার করে তার মা বলছে যে আমার মেয়েটা তো আর কোনোদিন আমাকে ডাকবে না। আমি এই ঘটনাটাকে একটা ছোট রূপ দিয়ে বিভিন্ন জায়গায় আমার গোটা টিম নিয়ে নৃত্য উপস্থাপনা করেছি, ঘটনাটাকে দেখার জন্য, মানে তার বাস্তবতাটাকে তুলে ধরার জন্য। যতবার করেছি ততবার আমি দেখেছি আমার দর্শকরাও কাঁদছেন, আর এটা করতে গিয়ে আমার টপ টপ করে চোখ থেকে নিজের অজান্তেই জল চলে আসে। যখন আমি একজন মা, তখন আরেকজন মায়ের কোলখালির গল্প কি করে করতে পারি, সত্যি বুকটা তখন ভেঙে চুরমার হয়ে যায়। কি নৃশংসতা! আমরা পশ্চিমবঙ্গবাসী জলজ্যান্ত দেখছি। পশ্চিমবঙ্গের বাইরে যখন আমি তারপরে গেছি, বাইরের মানুষও এই ঘটনা নিয়ে কিন্তু প্রচন্ড আগ্রহী যে এটার সঠিক বিচার হোক, সঠিক বিচারটা কি মাত্রা পেল। যেখানে গোটা দুনিয়া, গোটা বিশ্ব তোলপাড় হয়ে গেছে গত বছরের এই 9ই আগস্টের ঘটনায়, 2024-এর 9ই আগস্টের ঘটনায়, সেখানে এখনো পর্যন্ত সরকার থেকে এক চুলও টললেন না, তিনি কোনো রকম পদক্ষেপ নিলেন না এটার সঠিক বিচার নিয়ে। আমরা জানি আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি একজন নারী এবং তিনি মেয়েদের কথা প্রচুর ভাবেন, প্রত্যেকটা মহিলাকে স্বাবলম্বী করার জন্য। প্রকল্প তো কন্যাশ্রী, যাতে মেয়েরা বেঁচে যায়, সেটাই বলছি। রূপশ্রী, কন্যাশ্রী, তারই সময়ে বিভিন্ন প্রকল্প যেগুলো বিশ্বের দরবারে, লক্ষ্মীর ভান্ডার, ইনি প্রতিটা প্রকল্পই করেন। আমি ওটাই বলতে চাইছিলাম, আশ্চর্য ওনার প্রতিটা প্রকল্প মেয়েদের নিয়ে, অথচ আজকে একটা মেয়ের বিচারের জন্য এত মানুষ কষ্ট পাচ্ছে। সঠিক ন্যায় বিচারের জন্য বিচার তো আমরা দেখছি সবাই করলো, কিন্তু এইরকম একজনকে ছাগলের মতো দাঁড় করিয়ে দিয়ে তার গলাটা কেটে দেবে, ফাঁসি ইয়েতে ঝুলিয়ে দেবে, এই বিচার তো সাধারণ মানুষ চাইছে না। চলো আমরা দুজনেই হাত জোর করে
অভয়ার যেহেতু সঠিক, মাননীয়ার কাছেই বলছি যে আপনি, আমরা সব জানি, আপনি সঠিক বিচারে মেয়েটার এনে দিন। আগামী বিধানসভা ভোট আসছে, সব আসছে, আপনি অভয়ার বিচারটাই দিন, তাতে আমরা অন্তত অনেক রাত জাগা, অনেক কষ্ট থেকে আমরা এই যন্ত্রণার মুক্তি পাবো। একদম তাই। মানে অভয়ার বিচার যেদিন হবে, গোটা পশ্চিমবঙ্গবাসী, আপনি যদি এই অভয়ার বিচারটা সঠিক দেন, যাতে সাধারণ জনগণ সন্তুষ্ট হবে যে বিচারে, সেদিন গোটা পশ্চিমবঙ্গবাসী আপনার পিছনেই সাপোর্ট করবে, যে আপনার সব দিক থেকে, আপনার ন্যায় নীতি সব দিক থেকে ঠিক ছিল, এবং আপনার মতো দরদি মানুষ আর সত্যি বোধহয় হয় না। আমরা এখনো বলছি, অভয়ার সঠিক এবং ন্যায় বিচারে চাইতে আমরা রাস্তায় ছিলাম, এখনো আছি, আগামীতেই থাকবো, আমরা এটা চাই।